হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে নিউ মানো এক্সপ্লেন करने वाला हूँ जिसका যার নাম হলো ব্লসম অফ দ্য হোয়াইট আইট। তো আমি এই মানোয়ারটি এক্সপ্লেন করার জন্য অনেক এক্সাইটেড। আই হোপ আপনাদের এই মানোয়ারটি পছন্দ হবে। তো চলেন পার্ট 1 শুরু করা যাক। আমরা দেখি গল্পের শুরু হয় একটি বরফে ঢাকা জায়গা থেকে। সেখানে একটি ঘোড়ার গাড়ি এগিয়ে যাচ্ছিল। গাড়ির ভিতরে বসে থাকা একজন বাহিরে তাকিয়ে বলল, আমার চোখ যতদূর যায় সবকিছুই সাদা, ঠিক আমরা বধূর মতো। আমার বধূ, আমার ভালোবাসাতেই। তার সঙ্গে আরো অনেক ঘোড়ার গাড়িও চলছিল। এরপর অন্য একটি দৃশ্য দেখা যায়। একজন যোদ্ধার মতো দেখতে ব্যক্তি ঘোড়ায় চড়ে আছেন। তিনি হাতে একটি লকেট ধরে চোখ বন্ধ করে প্রার্থনা করছিলেন, আমরা সব আশাবাদী তোমার সঙ্গে থাকুক। ঠিক তখনই একজন এসে বলল, স্যার, আমার পুরো এলাকা ভালোভাবে খুঁজে দেখেছি, সব মনস্টার উধাও হয়ে গেছে। যোদ্ধাটি বলল, ঠিক আছে, এখন তোমার রওনা হওয়া উচিত। এরপর সে নিজের প্রাসাদে ফিরে যায়। সেখানে একজনকে বলল, ওই এলাকার উপর নজর রেখো, আর আজকাল আইস র্যাবিট গুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। লোকটি বলল, বুঝেছি স্যার। সেই যোদ্ধার নাম টেই। সে বলল, হোয়াটস নাইটের সময় আমি চ্যাপেলের রাজধানীতে যাচ্ছি। ততদিন আমার সব দায়িত্ব জিওটের সামলাবে। লোকটি বলল, ঠিক আছে, হোয়াটস নাইট শেষ হলেই আমরা আপনাকে আনতে চলে আসব। হোয়াটস নাইট বলতে এমন এক সময়কে বোঝায় যখন সূর্য কখনো পুরোপুরি অস্ত যায় না। রাত হলেও চারপাশ আলো থাকে। সাধারণত বরফাচ্ছন্ন অঞ্চলে এমন ঘটনা দেখা যায় যেখানে গ্রীষ্মকালের বরফ পড়ে। টে বলল, শুনেছি এই বছরের হোয়াটস নাইট আগের বছরের চেয়ে ছোট হবে। লোকটি বলল, আমি বিষয়টি মাথায় রাখবো, মাই লর্ড। হঠাৎ একজন দৌড়ে এসে চিৎকার করে উঠল, মাই লর্ড। এটা দেখে লোকটি রেগে গিয়ে বলল, তোমার কি সবই শিষ্টাচার শেষ হয়ে গেছে? এভাবে ভেতরে ঢুকছো কেন? লোকটি বলল, ক্ষমা করবেন না, কিন্তু সে থেমে গেল। তখন তে বলল, বলো কি হয়েছে? লোকটি বলল, বাইরে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে, অনেক ঘোড়ার গাড়ি এসে পৌঁছেছে। এ কথা শুনে সবাই অবাক হয়ে গেল। লোকটি আবার বলল, তাদের পতাকা দেখে মনে হচ্ছে তারা আনাটার থেকে এসেছে। সব চিন্তা দেখে বোঝা যাচ্ছে তারা ইম্পেরিয়াল পরিবারের লোক। দৃশ্য বদলে যায়। ঘোড়ার গাড়ি থেকে একজন ব্যক্তি নেমে আসে। তাকে দেখেই সবাই হাঁটু গেড়ে বসে পড়ে। এতে বোঝা যায় তিনি কোনো রাজা বা খুব উচ্চপদস্থ ব্যক্তি। পাশে দাঁড়ানো একজন বলল, মাই লর্ড, সুরাখা এখনকার মাটি বেশ পিচ্ছিল। সেই ব্যক্তির নাম ছিল সুরাখা। তিনি বললেন, আমি ঠিক আছি মুনসু। এদিকে তে বাইরে কি হচ্ছে দেখতে আসছিল। মনে মনে ভাবছিল সে কি সেই ব্যক্তি। অন্যদিকে সুরাকা নিজের লোকদের বলছিল, এখানে খুব ঠান্ডা, আমাদের লোকদের যেন কষ্ট না হয়। তার সঙ্গী বলল, আমার আরো কোটের ব্যবস্থা করব, যাতে তারা ঠান্ডা না পায়।
এরপর তে এবং সুরাখার মুখোমুখি দেখায়। সুরাখা টেইকে দেখে হেসে ফেলল এবং বলল, আমি কি তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম? আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি আমার প্রিয়। এখানে বোঝা যায় সুরাখা যে বধূর কথা বলছিল সে আসলে তে। তে মনে মনে ভাবলো, 12 বছর ধরে প্রতি রাতে আমি সেই অস্থিরহীন ইশারার কাছে প্রার্থনা করেছি যেন সুরাখা লড়াম বেঁচে থাকে। এরপর গল্প চলে যায় 16 বছর আগের সময়ে। এক প্রাসাদে অনেক লোক আলোচনা করছিল। রাজা বললেন, আন্নাটা বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু আপনারা সবাই জানেন প্রিন্সেস সিলিয়ালিয়া আমার একমাত্র মেয়ে। সে খুব অসুস্থ এবং দুর্বল। আন্নাটার কঠিন আবহাওয়ায় সে বাঁচতে পারবে না। একজন বলল, কিন্তু লিরাকেলের আন্নাটার সমর্থন দরকার, তাই তাদের প্রস্তাব মেনে নিতেই হবে। রাজা বললেন, তোমার কি মনে হয় আমার এসব জানি না? তাই তো তোমার এখানে রেখেছি, যেন অন্য কোনো সমাধান বের করা যায়। আরেকজন বলল, তবে আমাদের আন্নাটাকে হতাশ করা উচিত নয়। আরেকজন বলল, আমার কি বিষয় প্রস্তাব প্রত্যাখ্যান করে দেব? কিন্তু এতক্ষণ ক্ষতি আমাদেরই হবে। রাজা বললেন, আমি জানি, কিন্তু এমন কিছু করতে হবে যাতে বিষয়টা না হয়, আবার আমাদের সমস্যাও না হয়। পাশে বসে থাকা দুইজন ফিসফিস করে বলল, কথাই বলা সহজ, কিন্তু কাজে করা কঠিন। তখন আরেকজন বলল, তারা এই বিয়ে করেছে লিরাকেলের রাজপরিবারের একজন সদস্যকে, জিমিন মতো নিজেদের কাছে রাখার জন্য। নিরাপত্তার অজুহাতে এই জোট তৈরি করা হয়েছে। রাজা বললেন, আমি জানি, কিন্তু সিসিলিয়ার আমার একমাত্র সন্তান। আরেকজন বলল, কিন্তু তাদের কাছে বিয়ে শুধু একটা চুক্তি। তাদের শুধু রাজকীয় রক্তের একজন মানুষ দরকার, তাই প্রিন্সেস সিসিলিয়ারকে পাঠাতে হবে এমন নয়। সে সময় তে উঠে বলল, তার বদলে অন্য কোনো রাজপরিবারের সদস্যকে পাঠানো যেতে পারে, আমি যাব। তেই উডবিনের ছিল লিরাকালের লর্ড অব ওশিয়াম এবং মার্গ্রিভ। সে রাজার দূর সম্পর্কের চাচাতো ভাই ছিল এবং খুবই শক্তিশালী ও সাহসী। কিন্তু তারা একজন পুরুষকে বধূ হিসাবে মেনে নেবে না। তে এমন একজন মানুষ ছিল যে নিজের পরিশ্রম আর সাহসের জোরে আজকের অবস্থানে পৌঁছেছিল। সে ছিল রাজ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক চাষিয়ন এবং একজন ব্যক্তির মনস্টার হান্টার। পরের দৃশ্যে দেখা যায় তে ঘোড়ার গাড়িতে করে আন্নাটার দিকে যাচ্ছিল। লীলাকালে যেখানে প্রচুর ঠান্ডা ছিল সেখানে আন্নাটার ছিল প্রচুর গরম। সূর্যের তাপ অনুভব করে তে ভাবছিল, সবার ভেবেছিল আন্নাটার এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেবে, কিন্তু তারা সেটা গ্রহণ করেছে। অবশ্যই তে আন্নাটার উদ্দেশ্য যাত্রা করে। সে মনে মনে ভাবছিল, ওরা প্রস্তাব মেনে নিলেও সামনে থেকে আমাকে দেখলে নিশ্চয় অপছন্দ করবে। অবশ্যই তে আনাটার পৌঁছে যায়। একজন এসে বলে, লর্ড তে উঠবেন, আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেছেন। এটি হলো আনাটার ইম্পোর্টিয়াল প্যালেস। তে বাইরে নেমে আসে, তখন তার সামনে একজন বলল, স্বাগতম আমার বধূ। কিন্তু সে ব্যক্তি আর কেউ নয়, তার বর।
আর অবাক করার বিষয় হলো সে ছিল একটা ছোট ছেলে। ছেলেটি বলল, আমি আশা করি আপনার যাত্রা খুব কষ্টকর ছিল না। দয়া করে আমার হাত ধরুন যাতে আপনি পড়ে না যান। এই সে শিশুটিকে দেখে প্রচুর অবাক হয়ে যায়। এখানে এপিসোডটা শেষ হয়। আমি আপনাদেরকে বলতে চাই যে এত জাদা প্রথম পার্টে যখন আমি দেখছিলাম যেটা যে ছোট ছেলে, আমি এত শক্ট হয়েছিলাম যে বলার কিছু নাই। আমি এখনো এক্সাইটেড আছি, যখন আমি পার্টটি দেখি তখন এক্সাইটেড হয়ে যাই। তাই খাওয়া করবেন, স্টোরির ভেতরে এক্সাইটেড হয়ে গেছিলাম আমি। তো ফাইনালি পার্টটা শেষ হয়েছে। পরের পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং বলবেন যে এই পার্টটি আপনার কেমন লেগেছে। তো যদি আপনার সাবস্ক্রাইব না করেন আমার চ্যানেলকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব জরুর করে নেবেন যদি স্টোরি আপনার পছন্দ হয়। আর যদি না হয় তাহলে করার দরকার নেই।